আসসালামু আলাইকুম। আমি রাসেল মুস্তাফি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, খাজা ইউনুস আলী ইউনিভার্সিটি থেকে বলছি। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো, আমরা ডাটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে কখনো কখনো মাল্টিপল রিগ্রেশন আমরা এরকম ব্যবহার করে থাকি। তো কিভাবে মাল্টিপল রিগ্রেশন গুলো ব্যবহার করব, আহ, এবং খুব সিম্পলি ওয়েতে ব্যবহার করব, যেহেতু অনেক বিবিএ স্টুডেন্ট, এমবিএ স্টুডেন্ট আছে যারা মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস বুঝতে চান বা ওনাদের পাঠ্যসূচিতে আছে। সুতরাং এই সমস্ত বিষয়গুলো আমি আজকে পুরোপুরি ডিসকাস করার জন্য চেষ্টা করতেছি। তো এই অংশটুকু যদি আশা করা যায় ক্লাসটা অনেক সুন্দর হবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যদের দেখা সুযোগ করে দিবেন। এই এই ক্লাসটা শুধুমাত্র রিসার্চার, বাংলাদেশি রিসার্চার বলে এই পেজ থেকে করা হচ্ছে। অর্থাৎ আমি চাচ্ছি এটা ফ্রি অফ কস্টে এই পেজটা আছে আমারই করা। আমার উদ্দেশ্য হলো যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, বাংলা ভাষাভাষী যারা আছেন, তারা এই অ্যানালাইসিস গুলো বোঝার চেষ্টা করুন এবং তাদের রিসার্চের দিগন্ত উন্মোচন হোক, সেটা আমি চাচ্ছি। সো এখন আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল আলোচনার মধ্যে। ওকে, যে বিষয়টা নিয়ে আসছি সেটা হলো মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস। দিস ইজ মহিতুল আমিন আহমদ মুস্তাফি, বাট মাই nickname is Russell Mustafi. So I'm the assistant professor and data scientist of KYU at the University. Okay. এই চ্যাপ্টার থেকে আমরা কি কি জিনিস শিখবো? After discussing this chapter, students should understand এই সমস্ত বিষয়গুলো স্টুডেন্ট বোঝার চেষ্টা করবে। Use multiple regression analysis to describe and interpret the relationship between several independent variables and the dependent variable. আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল and more than one independent variable যখন আমরা ইউজ করব, এবং সেটার থেকে আমাদের মূলত মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসটা আসে। তো কিভাবে এটা ডিসকাস করবো সেই জিনিসটা আমরা শিখবো। এবং এটার সাথে সাথে আমি একটু সফটওয়্যার থেকে দেখানোর জন্য চেষ্টা করবো, বা ইউজিং স্পেসিফিক সফটওয়্যার থেকে কিভাবে মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস করতে হয় সেই জিনিসটা আমি দেখিয়ে দিব। ইভালুয়েট হাউ ওয়েল এ মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন ফিটস দ্য ডাটা। ডাটার মধ্যে এটা কিভাবে ফিট করবেন সেই জিনিসটা আমরা শিখবো। ইভালুয়েট দ্য অ্যাজাম্পশন অফ দ্য মাল্টিপল রিগ্রেশন কিছু অ্যাজাম্পশন আছে, অ্যাজাম্পশন গুলোকে আমরা শেখার চেষ্টা করবো। অ্যাপ্লাই মাল্টিপল রিগ্রেশন টেকনিক টু ডেভেলপ আ লিনিয়ার মডেল। মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস টেকনিকটাকে আমরা অ্যাপ্লাই করব একটা লিনিয়ার মডেলটা তৈরি করার ক্ষেত্রে। সেটা কিভাবে করবো সেই জিনিসটা আমি এই চ্যাপ্টার থেকে শিখে দেবো। ওকে, তো প্রথমত আমাদের জানার দরকার যে আমাদের মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিসটা কি। মাল্টিপল রিগ্রেশন ইজ এ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক দ্যাট ক্যান বি ইউজ টু অ্যানালাইজ দ্য রিলেশনশিপ বিটুইন আ সিঙ্গেল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড সেপারেট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস। এখানে আমরা একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্ক বা রিলেশনশিপটা মেজার করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটা আমরা ব্যবহার করে থাকি সেটি মূলত আমাদের মাল্টিপল রিগ্রেশন। ওকে, তার অবজেক্টিভ আছে, প্রত্যেকটা জিনিস অবজেক্টিভ থাকে, তারও একটা অবজেক্টিভ আছে। অবজেক্টিভটা কি? দ্য অবজেক্টিভ অফ মাল্টিপল রিগ্রেশন অ্যানালাইসিস ইজ টু ইউজ দ্য ইন্ডিপেন্ডেন্ট variables, those values are taken, those values are known to predict the value of the single dependent variable. এখানে একটা সিঙ্গেল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে সম্পর্ক বের করব একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের নোন ভ্যালুর উপর ভিত্তি করে। করার জন্য যে স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটা আমরা ব্যবহার করবো সেটি হলো আমাদের মাল্টিপল রিগ্রেশন, আর এটি হলো মাল্টিপল রিগ্রেশনের মূল উদ্দেশ্য। এখন দেখার জন্য চেষ্টা করি যে আমরা একটা এক্সাম্পল টানার চেষ্টা করতেছি। এক্সাম্পল, যদি এটা বায়োস্ট্যাটিস্টিক্স রিলেটেড। হ্যাঁ, ফর এক্সাম্পল, ইফ ইউ আর doing a multiple regression to try to predict blood pressure, the dependent variable from independent variable such as height, weight, age, and hours of exercise per week, you had also want to include sex as one of your independent variable. মূল কথা হলো আমাদের একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ব্লাড প্রেশার, এটার উপর ভিত্তি করে ব্লাড প্রেশারের ঊর্ধ্বগতি বা কমবে না বাড়বে বা একটা স্টেবল পজিশনে থাকবে, এটার জন্য কি দরকার, কি কি জিনিস কনসিডার করতেছি। এখানে হাইট, ওই ব্যক্তির হাইট দরকার,
ওই ব্যক্তির ওয়েট দরকার, ওই ব্যক্তির এজ দরকার, ওই ব্যক্তির আওয়ার্স অফ এক্সারসাইজ পার উইক, প্রতি সপ্তাহে যে সরি প্রতি সপ্তাহে যে এক্সারসাইজটা তার করে থাকে, এবং তার সাথে আহ, এই এই যে তাদের এই সমস্ত ভেরিয়েবলের কারণে তাদের ব্লাড প্রেশার বাড়বে না কমবে। কারণ ছোট মানুষদের ব্লাড প্রেশার একটা স্টেবল পজিশনে থাকে, একটা সার্টেন এজের পরে মানুষের ব্লাড প্রেশার বাড়তে থাকে। যেমন যাদের বয়স কিন্তু 40 আপ, তাদের ব্লাড প্রেশারটাকে একটু বেড়ে যায়, এবং সেটা যদি 60 আপ চলে যায়, তখন তার ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করা অনেকটা টাফ হয়ে যায় ডক্টরের জন্য। এই জন্য ডক্টররা বিভিন্ন ধরনের ওষুধ তারা ব্যবহার করে ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য চেষ্টা করে। আর এখানে এখানে মানুষের হাইট জড়িত, মানুষের ওয়েট জড়িত, মানুষের এইজ জড়িত, মানুষের এক্সারসাইজ, আওয়ারলি এক্সারসাইজ পার উইক, পার উইকে কত কত ঘন্টা সে এক্সারসাইজ করে সেটা জড়িত। সুতরাং এইগুলো হলো আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, হাইট, ওয়েট, এজ এন্ড আওয়ার্স অফ এক্সারসাইজ। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি? ব্লাড প্রেশার। সুতরাং এটা হলো এইখান থেকে যদি আমরা কোনো সরি ব্লাড প্রেশারের কোনো ঊর্ধ্বগতি বা স্টেবল পজিশন বা লো হওয়া নির্ভর করে তার ওই ব্যক্তির হাইট, ওয়েট, এইজ এবং আওয়ার্স অফ এক্সারসাইজের উপরে। এখন আরেকটা জিনিস আমাদের জানা দরকার, সেটা হলো সিম্পল লিনিয়ার এবং মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, এই দুইটার মধ্যে পার্থক্যটা। সিম্পল লিনিয়ার রিগ্রেশন হ্যাজ অনলি ওয়ান ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সিম্পল, একদম সহজ কথা হলো, সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল কনসিডার করা হয়, এবং এই দুইটা ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট হয়, একটা ইন্ডিপেন্ডেন্ট হয়, এইটুকু, দ্যাটস ইট। আমি যদি এরকম বলি ব্লাড প্রেশার শুধুমাত্র হাইটের সাথে সম্পর্ক, তাহলে এখানে হাইটটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ব্লাড প্রেশারটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এটা হবে কি আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন হ্যাজ ওয়ান ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড টু অর মোর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেটা কিছুক্ষণ আগে এক্সারসাইজে এক্সাম্পলে আমরা উল্লেখ করছি। ব্লাড প্রেশারের উপরে কি কি জিনিস? মানুষের হাইট, মানুষের ওয়েট, মানুষের এজ, মানুষের ইয়ার্স অফ এক্সারসাইজ, এগুলো জড়িত থাকে। আচ্ছা, এখানে একটা উদাহরণ দিয়েছে যে when we predict rain based on square feet along, that is a single। আমরা একটা জানি যে বাসা যে ভাড়া দিবে, এটা এটা বাসার সাইজ যত বড় হবে তত বেশি বাসার ভাড়া আসবে, সাইজ যখন কমবে বাসা ভাড়া কমবে। ঠিক আছে না? তো এটা হলো আমাদের কি সিম্পল লিনিয়ার রিগ্রেশনের একটা উদাহরণ। ওকে, ওকে, এটা হলো আমাদের। এখন হলো আমরা আলোচনা করব অ্যাজাম্পশন গুলো। মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইজ বেসড অন দ্য ফলোইং অ্যাজাম্পশন। প্রত্যেকটা জিনিস তার অ্যাজাম্পশন লাগবে, অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে বাকিটা হবে। তো এখানে আমরা বলতেছি যে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা হলো আমাদের ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে, সেটা হলো আমাদের একটা কন্ডিশন। দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর নট হাইলি কোরিলেটেড উইথ ইচ আদার। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তাদের নিজেদের মধ্যে যে কোরিলেশন আছে, এই কোরিলেশনটা কখনো হায়ার হইতে পারবে না, হাইলি কোরিলেটেড হইতে পারবে না। যেমন যদি কোরিলেশন কোফিসিয়েন্ট সব অবশ্যই অবশ্যই কি হইতে হবে 0.85 অথবা তার চেয়ে ছোট হইতে হবে, না হয় যদি কোনো কোরিলেশন, যদি কোনো ইন্ডিপেন্ডেন্টের সাথে ইন্ডিপেন্ডেন্ট তাদের নিজেদের মধ্যে যে কোরিলেশনশিপ, কোরিলেশন কোরিলেশন কোফিসিয়েন্ট অর্থাৎ রিলেশনশিপটা যেটা আছে, এটা যদি 0.90 অথবা তার চেয়ে বেশি আসে, তো বুঝতে হবে এখানে কমন মেথড বায়াসনেস আছে। এটা আর এক আলাদা একটা চ্যাপ্টার, এই সংক্রান্ত আলোচনা গুলো অন্য একটা ভিডিওতে করা আছে, আপনারা ইচ্ছাগুলো দেখে আসতে পারেন। ওকে, the variance of the residual is constant। কনস্ট্যান্টের রেসিডিউ অর্থাৎ রেসিডুয়ালের যে ভেরিয়েন্সটা, প্রত্যেকটা রেসিডুয়ালের ভেরিয়েন্সটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, কনস্ট্যান্ট থাকবে, যেটা কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, 4 নম্বরটা হলো ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অবজারভেশন। অবজারভেশন গুলো ইন্ডিপেন্ডেন্টলি হইতে হবে, মাল্টিভেরিয়েট নরমালিটি হইতে হবে। মাল্টিভেরিয়েট নরমালিটির জন্য আমরা যেটা করে থাকি, এটার সংক্রান্ত একটা ভিডিও আমার আছে, মাল্টিভেরিয়েট হাউ টু ক্যালকুলেট দ্য মাল্টিভেরিয়েট নরমালিটি। এটার জন্য আমরা কোক ডিস্টেন্স এবং মাহানানবিস, এই দুইটা জিনিস ব্যবহার করে থাকি। সরি, এই দুটো জিনিস আমরা ব্যবহার করে থাকি মাল্টিপল নরমালিটির ক্ষেত্রে। এটা স্পেসিস সফটওয়্যারকে আমরা করতে পারি। ওকে, এরপর আসেন মাল্টিপল, এটা একটা মাল্টিপল রিগ্রেশন, লিনিয়ার জেনারেল মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন। এটা এখানে ওয়াই ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিটা জিরো ইজ ইন্টারসেপ্টার,
β1 β2 βp এগুলো হলো আমাদের রিগ্রেশন কোফিশিয়েন্ট, আর xi1 xi2 xit এন্ড সো অন এগুলো হলো আমাদের ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর ই ইজ দা র্যান্ডম ভেরিয়েবল রেসিডুয়াল অর এরর। এখন হলো আর স্কোয়ার ভ্যালু, এখান থেকে আর স্কোয়ার ভ্যালু আসবে। আর স্কোয়ার ভ্যালুটা কিভাবে আমরা এক্সপ্লেইন করব? বলছে আর স্কোয়ার ভ্যালু এটা কি ইন্ডিকেট করে? আর স্কোয়ার এক্সপ্লেইন the degree to which your input variables explained by the variation of the output variables. ইনপুট ভেরিয়েবলের চেঞ্জের কারণে এক্সপ্লেন বা ইনপুট ভেরিয়েবলের চেঞ্জের কারণে তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে চেঞ্জটা আছে এই চেঞ্জটাকে কত পার্সেন্ট এক্সপ্লেন করে সেই জিনিসটা ব্যবহার করার জন্য আমরা আর স্কোয়ারটা ব্যবহার করে থাকি। ওকে, এখানে আমরা বলছি যদি আর স্কোয়ার ভ্যালু যদি 0.80 হয়, 0.8, তাহলে এটা কি বলি? It means 80% of the variation in the output variables is explained by the input variables. যেমন আমি যদি এরকম চিন্তা করি যে ব্লাড প্রেশার, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছি ব্লাড প্রেশার যদি এইখানে যদি আর স্কয়ার ভ্যালু যদি 0.80 হয়, তাহলে আমরা কি বলবো? ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশারের ইম্প্যাক্ট, ব্লাড প্রেশারের উপরে যে ইম্প্যাক্ট, হাইট, ওয়েট, এজ এন্ড আওয়ার্স অফ এক্সারসাইজ, এই চারটা জিনিসে ইউনিট চেঞ্জের কারণে ব্লাড প্রেশার কতটুকু চেঞ্জ হয়, বাড়ে বা কমে, এটা এক্সপ্লেন করে কে? আর স্কয়ার ভ্যালু। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের এই যে হাইট, ওয়েট, এজ এন্ড আওয়ার্স অফ এক্সারসাইজ, এই চারটা ভেরিয়েবল ব্লাড প্রেশারকে কত পার্সেন্ট ইনফ্লুয়েন্স করে? 80% ইনফ্লুয়েন্স করে। এটা আমাদের বোঝা যাবে আর স্কয়ার ভ্যালু দিয়ে। ওকে, এখানে আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আসছি। এখানে আমাদের মূলত একটা এলাকার ইউএস স্টেটের ইস্ট কোস্টের মধ্যে একটা এলাকা, যেটা শীত প্রধান এলাকা, এটার মধ্যে তারা বাড়ি কিনে এবং বাড়ির মধ্যে প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য তারা হিটিং বাড়িটাকে গরম রাখার জন্য আগুন জ্বালানো হয়, এবং এটার উপর ভিত্তি করে আমাদের একটা কিছু এক্সারসাইজ আমরা করছি। এখানে এভারেজ ডেইলি আউটসাইড টেম্পারেচার, attic insulation thickness, furnace age are those factors assumed to be related to heating cost. এখানে আমরা হিটিং কস্টের উপরে ডেইলি আউটসাইড টেম্পারেচার, attic insulation thickness এবং ফার্নেস এজ, এই তিনটা জিনিসের ইনফ্লুয়েন্স হিটিং কস্টের উপর পড়ে। আউটসাইড টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে হিটিং কস্টটা কি হবে? কমবে, কারণ আমাদের ফার্নেসটা আমরা কম জ্বালাবো। হ্যাঁ, তারপরে যদি আউটসাইড টেম্পারেচার যদি প্রচন্ড ঠান্ডা থাকে এবং আমি যদি আমার বাসার চতুর্পাশে যদি আমরা একটা বলয় তৈরি করি যেখান থেকে ঠান্ডা বাতাস ঢোকার মতো কোনো রাস্তা নাই, তো এটাকে আমরা বলি এথিক্স অফ থিকনেস। ইনসুলেশন অর্থাৎ ইনসুলেটেড করে দিলাম যে বাইরের কোনো বাতাস যেন ভিতরে না ঢুকতে পারে। এবং এর সাথে এই তিনটা জিনিস, এবং ফার্নেস কতটুকু, অর্থাৎ আগুনটা কতটুকু জ্বালাবো, এটা এই 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 বেশি সময় জ্বালাইলে আমাদের হিটিং কস্ট বাড়বে, কম সময় জ্বালালে আমাদের হিটিং কস্ট কমবে। এখন এটার উপর ভিত্তি করে আমাদের র্যান্ডম স্যাম্পল অফ 20 রিসেন্টলি সোল রেসিডেন্ট ওয়াজ সিলেক্টেড বাই সোলস ভেরিস রিসার্চ ডিপার্টমেন্ট ফর ইনভেস্টিগেশনের জন্য আমরা 20টা নিউলি সোল 10টা বাড়িকে আমরা নিয়েছি, এবং both the outside temperature in January and the heating cost is resident were calculate হইলো হিটিং কস্টটা। এখন আমরা যে জিনিসটা দেখতেছি এখানে আমাদের র্যান্ডম ভেরিয়েবল হিসেবে, র্যান্ডম স্যাম্পল হিসেবে আমরা কয়টা নিলাম? 21টা নিলাম। প্রথমটার দিকে চিন্তা করেন, প্রথমটার হিটিং কস্ট 250 যখন আউটসাইড টেম্পারেচার 35 ডিগ্রি, এবং ইনসুলেশন অফ অ্যাটিক এটার জন্য 3 ইঞ্চিস একটা ইনসুলেশন আউটসাইড বলয় তৈরি করে রাখছি যাতে করে বাহির থেকে কোনো টেম্পারেচার আসতে না পারে। আর এটা হলো এজ, এটা হলো কি এজ, কতদিন কত বছর পর্যন্ত আমি এই আগুনটাকে জ্বালিয়ে রাখবো। যদি এটা এই তিনটা জিনিসের কারণে আমাদের হিটিং কস্টের পরিমাণটা এখানে $250 খরচ হয় যদি এইভাবে চলে, $360 খরচ হয় যদি 29 ডিগ্রি সেলসিয়াস 29 ডিগ্রি ফারেনহাইট যদি চলে আসে, অর্থাৎ বরফ পড়তে থাকবে, এরকম একটা অবস্থা যদি তৈরি হয়, তখন আমাদের $360 আমাদের খরচ হয়। এবং ইনসুলেশন এথিক 4 ইঞ্চি করে দিলাম, এবং 10 বছর চালানোর কারণে $360। এইভাবে ইনফরমেশন গুলো দেওয়া হলো। এখানে মডেল সামারি দেওয়া হলো মাল্টিপল রিগ্রেশন, মাল্টিপল
কোরিলেশন আর এখানে কত 0.897 দেয়া আছে। এটা ইন্ডিকেট করে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে রিলেশনশিপটা কত হাই ডিগ্রি অফ, এটার ক্ষেত্রে কমেন্ট আমরা এরকম ভাবে করতে পারি। আর ইফ multiple are equal to 0.89, it indicates that there are three independent variables which there are positive high degree of positive relationship between three independent variables and one dependent variable, এটা আমরা ইন্ডিকেট করি। আর আর স্কয়ার কোএফিসিয়েন্ট আর স্কয়ার, এটা কিছুক্ষণ পর আমরা এটা করব, সলিউশন করব, এবং এটা উপরে এই যে ইনফরমেশন গুলো সামারি আউটপুট দেওয়া আছে, এটার উপর ভিত্তি করে আমরা একটা একটা কিছু কোশ্চেন আমরা আনসার করব। এই আনসার গুলো আমরা এখন দেখছি। ওকে, কোশ্চেন গুলো কি কি? আনসার অফ দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার 1, ডিটারমাইন দ্য মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন। মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশনটাকে আমরা নির্ণয় করার চেষ্টা করব। 2 নাম্বার হলো which variable are the independent variable and which variable is the dependent variable, discuss the regression coefficient। আমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, রিগ্রেশন ভেরিয়েবল কোনটা, এবং ওদের রিগ্রেশন কোএফিসিয়েন্টের ডিসকাশন। এটা আবার আমি 3 এর মধ্যে দিয়ে দিয়েছি, এই কারণে আলাদাভাবে 2 এর মধ্যে দেই নাই। 3 নম্বরটা হলো what does it indicates? It indicates if some variables, some coefficients are positive and some coefficients are negative. Some কিছু coefficient negative positive থাকবে, তাহলে এটা দ্বারা কি বোঝায়, এটা জিনিসটা বোঝানোর জন্য 3 নম্বর আছে। 4 নম্বর হলো what is the estimated heating cost for a home if the mean outside temperature is 30 degree? There are 5 inches of insulation in the attic and the furnace is 10 years old. আচ্ছা, এখন যদি হিটিং কস্টটা ক্যালকুলেট করতে হয়, তাহলে আমাদের আউটসাইড টেম্পারেচার 30 ডিগ্রি ধরে করতে হবে। ইনসুলেশন অফ এটিক, এটাকে আমরা 5 ইঞ্চি করে দিলাম, এবং ফার্নেস 10 বছর পর্যন্ত আগুনটা জ্বালানো হলো, তাহলে আমাদের হিটিং কস্টটা এস্টিমেটেড হিটিং কস্টটা কত হবে আমাদের ক্যালকুলেট করতে হবে। ফার্স্ট নাম্বারটা হলো মেনশন দ্য কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন এন্ড এক্সপ্লেইন ইট বাই ইউজিং অন ওয়ার্ড। আপনার নিজের ওয়ার্ডের মাধ্যমে আপনি এটাকে এক্সপ্লেইন করুন, কিভাবে করবেন সেই জিনিসটা দেখেন। প্রথমত কোয়েশ্চেন নাম্বার 1, আমাদের কোয়েশ্চেন নাম্বার 1 এর মধ্যে ছিল যে ডিটারমিন মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন। আমাদের একটা মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন আমরা তৈরি করব। মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে কি থাকবে দেখেন, একটা জিনিস খেয়াল করেন, মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশনের মধ্যে লেট y ইকুয়াল টু হিটিং কস্ট, x1 equal to daily outside temperature, x2 equal to the thickness of attic insulation, and x3 equal to furnace age. So multiple regression equation is y equal to a plus, sorry, এখানে একটু sorry, okay, okay. Multiple regression equation is y equal to a plus b1 x1 plus b2 x2 plus b3 x3 plus a. A is the interceptor, b1 is the regression coefficient of y on x1, where other variable is constant. যখন আমরা b1 ক্যালকুলেট করব, তখন x এবং x1 এর চেঞ্জের কারণে y এর চেঞ্জ, তখন বাকিগুলো কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। ঠিক তদ্রূপ যখন b2 ক্যালকুলেট করব, তখন x2 এর চেঞ্জের কারণে y এর চেঞ্জ, বাকি x1 এবং x3 এগুলো কনস্ট্যান্ট থাকবে, and so on. From the required multiple regression equation is, আমরা মাল্টিপল রিগ্রেশন ইকুয়েশন এটা আমরা পেলাম, কোথা থেকে পেলাম একটু খেয়াল করে দেখেন। ইন্টারসেপ্টার হলো কত, 427.194, টেম্পারেচার রিগ্রেশন কোএফিসিয়েন্ট অন হিটিং কস্ট এন্ড টেম্পারেচার কত, -4.583, insulation of attic -14.831, and age is 6.101. সুতরাং এটা হলো আমাদের রিগ্রেশন ইকুয়েশন, আমরা এই মাল্টিপল রিগ্রেশন কোএফিসিয়েন্টের টেবিল থেকে আমরা এটা পেলাম। আচ্ছা, ওকে, এখন আসেন কোশ্চেন নাম্বার আনসার নাম্বার 2 এর মধ্যে আসছিল আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা।
এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে আমরা কনসিডার করছি আউটসাইড টেম্পারেচার, x1 দ্বারা ডিনোট করছি ইনসুলেশন অফ এটিক, x2 দ্বারা ডিনোট করছি ফার্নেস ডেজ, x3 দ্বারা ডিনোট করছি, আর হিটিং কস্ট হলো আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখন আসলে কোয়েশ্চেন নাম্বার 3, বিটা কোফিশিয়েন্ট। ইফ বিটা কোফিশিয়েন্ট ইজ, বিটা কোফিশিয়েন্ট কোথায় পেলাম? বিটা কোফিশিয়েন্ট ইজ, এগুলো আমাদের বিটা কোফিশিয়েন্ট -4 সরি -4.583, এটা আমাদের sorry, এটা আমাদের বিটা কোফিশিয়েন্ট। ওকে, তো এটা দ্বারা আমরা কি বুঝি? বিটা here beta coefficient b1 equal to 4 minus 4 point minus 0.4583, এটা দ্বারা বোঝায় it indicates that if the daily outside temperature is decreased by 1 unit, যদি outside temperature decrease হয়, increase হয় যদি 1 unit, তাহলে heating cost will be decreased 4.583 units। যদি আমরা আউটসাইড টেম্পারেচার যদি 1 ডিগ্রি বাড়ে, তাহলে আমাদের হিটিং কস্টটা কত ডিগ্রি পড়বে? 4.583 ইউনিট কমবে। ওকে, আচ্ছা, এটা একটু চেঞ্জ করতে হবে। যদি আমাদের আউটসাইড টেম্পারেচার 1 ইউনিট বৃদ্ধি পায়, তাহলে আমাদের ডিক্রিজ, আমাদের হিটিং কস্টটা ডিক্রিজ হবে 0.4583 ইউনিট কমবে। ওকে, b2 equal to -14.831, এটা দ্বারা বোঝায় it indicates that if the thickness of the attic insulation is increased by 1 unit, the heating cost will be decreased by 14.831 unit। যদি হিটিং কস্টটাকে যদি আমরা 1 ডিগ্রি বাড়াই দিই, সরি, এটিক থিকনেস অফ এটিক ইনসুলেশন যদি আমরা 1 ডিগ্রি বাড়াই দিই, তা আমাদের হিটিং কস্টটা কি হবে? ছোট আসবে। এর দ্বারা বোঝায় যদি আউটসাইড টেম্পারেচার, আউটসাইডের ওয়েদার যদি বা বাতাস বা উইন্ড যদি আমাদের কি করে ঘরে প্রবেশ না করে, তাহলে আমাদের হিটিং কস্টটা কমবে। হিটিং কস্টটা কি কমবে? এটার দ্বারা বোঝায়। নেগেটিভ ইন্ডিকেট করে যে আমাদের মধ্যে কি আছে, একটা অপোজিট রিলেশনশিপ আছে কার সাথে? থিকনেস অফ এটিক ইনসুলেশন এবং হিটিং কস্টের। And last one is the B3 equal to 6.101. It indicates that if the age of the furnace is increased by 1 unit, যদি age of the furnace unit অর্থাৎ চুলাটাকে যদি 1 ইউনিট জ্বালিয়ে দেওয়া হয়, যদি বৃদ্ধি করা হয় 1 ইউনিট করে, তাহলে আমাদের হিটিং কস্টটা কি হবে? ইনক্রিজ হবে 6.10। অর্থাৎ আমি যদি আমি যদি আমি যদি ফার্নেসটাকে আমরা যদি 1 বছর জ্বালাই, তাহলে আমাদের হিটিং কস্টটা কি হবে? কত ইউনিট বাড়বে? 6.10 ইউনিট ডলার আমাদের হিটিং কস্টটা কি হবে? বাড়বে। এটার দ্বারা বোঝায়। অর্থাৎ বুঝাইতে চাইতেছি B1 B2 B3, B1 B2 এর মধ্যে কি নেগেটিভ রিলেশনশিপ, আর এই নেগেটিভ রিলেশনশিপ মানে হলো এটা, আর এটাও নেগেটিভ রিলেশনশিপ এর মানে হলো এটা। অর্থাৎ যদি থিকনেস অফ এটিক যদি 1 ইউনিট বাড়ে, তাহলে আমাদের ডিক্রিজ হবে, আমাদের হিটিং কস্টটা কি হবে? 14.83 ইউনিট কি হবে? ডিক্রিজ করতে হবে। হ্যাঁ, হিটিং কস্টটা কমে যাবে। ওকে, আর যদি ফার্নেসের সাথে পজিটিভ রিলেশন ইন্ডিকেট করে যে ইফ দ্য এজ অফ দ্য ফার্নেস ইজ ইনক্রিজ বাই 1 ইউনিট, দ্য হিটিং কস্ট উইল বি ইনক্রিজ ইন 6.101 ইউনিট। ওকে, এন্ড লাস্ট ওয়ান, সরি, second last, answer of the following question. For what is the estimated heating cost for a home if the mean outside temperature is 30 degree and there are 5 inches of insulation in the attic and the furnace is 10 years old? যদি আমাদের আউটসাইড টেম্পারেচার যদি 30 ডিগ্রি করা হয় এবং ইনসুলেশন অফ এটিক যদি 5 ইঞ্চিস করে দেওয়া হয় এবং ফার্নেস যদি 10 ইয়ার্স পর্যন্ত জ্বালানো হয়, তাহলে আমাদের হিটিং কস্টটা হবে কত? তাহলে এখানে x1 equal to 30 ডিগ্রি, x2 equal to 5 inches and x3 equal to 10 years। তাহলে আমাদের এটা রিকোয়ার্ড, এটা আমরা পেয়েছিলাম টেবিল থেকে, যে y equal to 427.194 minus 4.583 x1
মাইনাস 14.831 x2 প্লাস 6.101 x4। তাহলে এখানে x1 x2 x3 মানটা বসিয়ে দিলে কত ডলার হবে এস্টিমেটেড অ্যাপ্রক্সিমেটলি আমাদের কত আসবে? $276.56 আমাদের কি হবে, খরচ হবে। এখানে লাস্ট ওয়ান, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। হিয়ার আর স্কয়ার ভ্যালু ইজ 0.804। এটা কি বোঝায়? ইট ইন্ডিকেটস দ্যাট 80.4% of the variation in the dependent variable, that means heating cost, is explained by the independent variable like outside temperature, insulation of attic and furnace age। অর্থাৎ এই তিনটে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে কত পার্সেন্ট এক্সপ্লেইন করে? 80.4% এক্সপ্লেইন করে। তো এই যে এই পর্যন্ত আপনাদের হিটিং, এই যে মাল্টিপল রিগ্রেশনের যে কথাগুলো ছিল আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করা যায় এই অংশটুকু আপনারা বুঝতে পারছেন, এবং যদি আপনাদের জন্য এটা ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী শেয়ার করবেন এই কারণে যাতে করে বাকি মানুষগুলো দেখতে পায় এবং সবাই কিছু না কিছু উপকৃত হয়। সো এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।